আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটিও ভিখারি হয়ে যেতে পারে, আবার একজন সাধারণ ঝাড়ুদারও কয়েকশো কোটি টাকার মালিক হয়ে মারা যেতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে। তাহলে আজ আপনাকে এমন দুটো মানুষের গল্প শোনাব, যারা এই পৃথিবীর চেনা সব নিয়ম বদলে দিয়েছেন। একদিকে আছেন রিচার্ড ফুসকোন, হার্ভার্ড থেকে পাশ করা, গোল্ডম্যান স্যাক্সের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, যার বুদ্ধি ছিল প্রখর এবং নেটওয়ার্ক ছিল আকাশচুম্বী। আর অন্যদিকে আছেন রোনাল্ড রিড, যিনি ২৫ বছর ধরে মানুষের গাড়ি মেরামত করেছেন আর বাকি ১৭ বছর একটা দোকানে ঝাড়ু দিয়েছেন। রিচার্ড ফুসকোন তার বুদ্ধির দাপটে বিলাসবহুল জীবন কাটাতেন, কিন্তু ২০০৮ সালের মন্দায় তিনি সব হারিয়ে রাস্তার ফকির হয়ে যান। আর ঠিক সেই সময়ই ওই সাধারণ ঝাড়ুদার রোনাল্ড রিড যখন মারা গেলেন, দেখা গেল তার ব্যাংক ব্যালেন্সে পড়ে আছে $৮০ লক্ষ, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ কোটি টাকা। একজন ঝাড়ুদার কিভাবে একজন হার্ভার্ড গ্র্যাজুয়েটকে হারিয়ে দিলেন? এর উত্তর লুকিয়ে আছে মর্গান হাউসেলের বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানিতে। আজকের ভিডিওতে আমরা এমন ২০টি অধ্যায়ের গভীরে ডুব দেব, যা আপনাকে শেখাবে টাকা জমানো আসলে আপনার আইকিউ এর উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আপনার আচরণের উপর। আপনি যদি ভাবেন আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না, তবে আজকের এই ১০ মিনিট আপনার সেই ভুল ধারণা চিরতরে বদলে দিতে পারে। চলুন শুরু করি অর্থের সেই মনস্তাত্ত্বিক গোপন রহস্যগুলো। তাই আপনি যখন আপনার বাবাকে দেখেন যে তিনি কেন জমি কেনায় এত জোর দিচ্ছেন আর শেয়ার বাজারে ভয় পাচ্ছেন, তখন বুঝবেন তিনি পাগল নন। তিনি তার সময়কার অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার কাছে যা ঝুঁকি, তার কাছে তা আতঙ্ক। আবার তার কাছে যা নিরাপত্তা, আপনার কাছে তা হয়তো সেকেলে। তাই কাউকে বিচার করার আগে মনে রাখবেন, আমরা সবাই আমাদের নিজস্ব আর্থিক চশমা দিয়ে পৃথিবীকে দেখি। টাকা জমানোর ক্ষেত্রে সবার জন্য এক নিয়ম, এমন কোনো কথা নেই। আপনার জন্য যেটা সঠিক, অন্য কারো কাছে সেটা ভুল মনে হতেই পারে। এন্ড কোট। অধ্যায় ২, ভাগ্য এবং ঝুঁকি। আমরা যখন কারো বিশাল সাফল্য দেখি, আমরা কেবল তার পরিশ্রমটুকুই দেখি, কিন্তু মর্গান হাউসেল বলছেন, পর্দার আড়ালে সবসময় দুটো অদৃশ্য শক্তি কাজ করে। একটি হলো লাক বা ভাগ্য, আর অন্যটি হলো রিস্ক বা ঝুঁকি। চলুন বিল গেটসের গল্পটা একটু গভীরে গিয়ে শুনি। ১৯৬৮ সালে যখন বিল গেটস লেকসাইড স্কুলে পড়তেন, তখন সারা বিশ্বে প্রায় ৩০ কোটি ছাত্রছাত্রী ছিল। কিন্তু তাদের মধ্যে বিল গেটস ছিলেন সেই মুষ্টিমেয় কয়েক ছাত্রের একজন, যাদের স্কুলে কম্পিউটার ছিল। বিল গেটস নিজেই স্বীকার করেছেন যে যদি ওই লেকসাইড স্কুলে কম্পিউটার না থাকত, তবে মাইক্রোসফট হয়তো কোনোদিনই জন্মিত না। এটা কি তার পরিশ্রম ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তার সাথে ছিল ১ কোটিতে ১ ভাগ হওয়ার মতো বিশাল ভাগ্য। আবার একই স্কুলে তার বন্ধু কেন্ট ইভান্সের কথা ভাবুন। তিনি বিল গেটসের মতোই বুদ্ধিমান ছিলেন, কিন্তু গ্র্যাজুয়েশনের আগেই এক পাহাড় আরোহণের দুর্ঘটনায় তিনি মারা যান। সারা বিশ্বে পাহাড়ে চড়তে গিয়ে মারা যাওয়ার ঝুঁকি ছিল লাখে একজনের। বিল গেটস যেখানে ভাগ্যের ভালো দিকে ছিলেন, কেন্ট ছিলেন ঝুঁকির খারাপ দিকে। তাই মনে রাখবেন, কোনো কিছুই যতটা মনে হয় ততটা ভালো নয়, আবার যতটা খারাপ মনে হয় ততটাও খারাপ নয়। কাউকে সফল হতে দেখে অন্ধভাবে অনুকরণ করবে না, কারণ আপনি জানেন না তার ভাগ্যের অঙ্কটা কী ছিল। আবার নিজের কোনো একটা ইনভেস্টমেন্ট ডুবে গেলে নিজেকে অলস বা অপদার্থ ভাববেন না। হয়তো আপনি শুধু ঝুঁকির ভুল দিকে দাঁড়িয়েছিলেন। এন্ড কোট। অধ্যায় ৩। এই অধ্যায়টি তাদের জন্য যারা সবসময় আরও চাই করে দৌড়াচ্ছেন। এর নাম কখনোই যথেষ্ট নয়। মর্গান হাউসেল এখানে রজত গুপ্ত নামে এক ব্যক্তির গল্প বোঝেন। রজত গুপ্ত ছিলেন একজন অভাবী অনাথ ছেলে, যিনি নিজের যোগ্যতায় গোল্ডম্যান স্যাক্স এর মতো বড় কোম্পানির ডিরেক্টর হয়েছিলেন। ২০০৮ সাল নাগাদ তার সম্পদের পরিমাণ ছিল $১০০ মিলিয়ন বা প্রায় ১,০০০ কোটি টাকা। ততদিনে তিনি যা চেয়েছিলেন সবই পেয়েছিলেন, কিন্তু তার সমস্যা ছিল তিনি বিলিয়নেয়ার বা তার চেয়েও বড়লোকদের সাথে নিজের তুলনা করতে শুরু করলেন। তার কাছে ওই ১,০০০ কোটি টাকাও যথেষ্ট মনে হল না। আরও টাকার লোভে তিনি ইনসাইডার ট্রেডিং বা গোপন তথ্য পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়েন। ফলাফল, তার সম্মান, ক্যারিয়ার এবং অর্জিত সম্পদ সবই ধুলোয় মিশে গেল। লেখক বলছেন, আধুনিক জীবনের সবচেয়ে কঠিন কাজ হল নিজের গোলপোস্ট বা লক্ষ্যকে স্থির রাখা। আপনি যখন দেখেন আপনার বন্ধু আপনার চেয়ে দামি গাড়ি কিনেছে, তখন আপনার মনে হয় আপনার গাড়িটা ছোট। এই তুলনা আপনাকে এমন এক খেলায় নামিয়ে দেয় যা আপনি কখনোই জিততে পারবেন না। মনে রাখবেন, এমন কিছু জিনিসের জন্য নিজের সম্মান বা মানসিক শান্তি বাজি ধরবেন না,
যা আপনার আসলে প্রয়োজনই নেই। আপনার কাছে এনাফ বা যথেষ্ট কতটুকু তা আজই ঠিক করুন, না হলে সমুদ্রের নোনা জল খাওয়ার মতো আপনার তৃষ্ণা শুধু বাড়বেই, কখনো মিটবে না। অ্যান্ড কোট। অধ্যায় 4। এই অধ্যায়টির নাম কনফাউন্ডিং কম্পাউন্ডিং। আমরা সবাই ছোটবেলায় স্কুলে সুদের অঙ্ক করেছি, কিন্তু বাস্তব জীবনে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের ক্ষমতা আমাদের কল্পনাকেও হার মানায়। চলুন আবার ওয়ারেন বাফেটের কাছে ফিরি। বাফেটের বর্তমান সম্পদের পরিমাণ $100 বিলিয়ন বেশি, কিন্তু মজার ব্যাপার হল এর মধ্যে প্রায় $97 বিলিয়ন তিনি আয় করেছেন তার 65 বছর বয়সের পরে। মানুষ ভাবে বাফেট একজন জাদুকরী ইনভেস্টর। অবশ্যই তিনি দক্ষ, কিন্তু তার আসল দক্ষতা হল তিনি মাত্র 10 বছর বয়স থেকে ইনভেস্ট করা শুরু করেছিলেন এবং এখন তার বয়স 90 বছরের বেশি। তিনি প্রায় 80 বছর ধরে ইনভেস্ট করে গেছেন। তিনি যদি 30 বছর বয়সে শুরু করতেন এবং 60 বছরে রিটায়ার করতেন, তবে আজ তাকে কেউ চিনত না। কম্পাউন্ডিং হল অনেকটা বরফের গোলার মতো। শুরুতে এটি খুব ধীরে ঘোরে, মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু একবার যখন এটি গতি পায় তখন এটি পাহাড়ের মতো বড় হয়ে যায়। লেখক বলছেন, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে রিটার্ন কত পাচ্ছেন তার চেয়েও বড় কথা হল আপনি কত সময় ধরে ইনভেস্ট করছেন। আপনি যদি 20 বছরে কোটিপতি হতে চান, তবে আপনাকে প্রতি মাসে অল্প কিছু টাকা জমাতে হবে, কিন্তু আপনি যদি 2 বছরে হতে চান, তবে আপনাকে জুয়া খেলতে হবে। মনে রাখবেন, প্রকৃতি বা টাকা কোনোটি তাড়াহুড়ো পছন্দ করে না। ধৈর্যই হল কম্পাউন্ডিং এর জ্বালানি। অধ্যায় 5। এই অধ্যায়ের নাম ধনী হ বনাম ধনী থাকা। শুনতে একই মনে হলেও এই দুটো কাজের জন্য সম্পূর্ণ আলাদা মানসিকতার প্রয়োজন। লেখক বলছেন, ধনী হওয়ার জন্য আপনাকে হতে হবে আশাবাদী, সাহসী এবং কিছুটা ঝুঁকি নিতে জানলে ভালো, কিন্তু ধনী থাকার জন্য আপনাকে হতে হবে ঠিক তার উল্টো, বিনয়ী এবং কিছুটা ভীতু। আপনাকে সবসময় ভাবতে হবে যে আজ যা আছে তা কাল নাও থাকতে পারে। আপনি কি জানেন কেন অনেক লটারি বিজয়ী বা দামি ফুটবলাররা কয়েক বছরের মধ্যে আবার গরিব হয়ে যান? কারণ তারা ধনী হতে জানতেন, কিন্তু ধনী থাকতে জানতেন না। তারা ভেবেছিলেন তাদের এই সুসময় সারা জীবন থাকবে। মর্গান হাউসেল এখানে একটি চমৎকার শব্দ ব্যবহার করেছেন, সার্ভাইভাল বা টিকে থাকা। ইনভেস্টিংয়ের জগতে সবচেয়ে বড় রিটার্ন পাওয়াটা আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য হল মার্কেটে টিকে থাকা, যাতে কোনো একটি মন্দা বা ইকোনমিক ক্র্যাশ আপনাকে গেম থেকে বের করে না দেয়। মনে রাখবেন, পুঁজিবাজারে টিক থাকাই হল আসল জয়। আপনি যদি বারবার বড় ঝুঁকি নিয়ে শূন্য হয়ে যান, তবে কম্পাউন্ডিং কাজ করার সুযোগই পাবে না। তাই ধনী হওয়ার জন্য দৌড়ান ঠিকই, কিন্তু ধনী থাকার জন্য নিজের ভেতর বিনয় আর ভবিষ্যতের ভয়টা বজায় রাখুন, কারণ অহংকার হল সম্পদের সবচেয়ে বড় শত্রু। অধ্যায় 6। নাম টেলস ইউ উইন। আপনি কি জানেন, একজন সফল ইনভেস্টর হওয়ার জন্য আপনাকে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে হয় না? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। মর্গান হাউসেল এখানে হাইন্স বেগ্রুয়ানা আর্ট ডিলারের গল্প বলেছেন। তিনি পিকাসো এবং ক্লির মতো মহান শিল্পীদের কয়েক হাজার ছবি সংগ্রহ করেছিলেন, কিন্তু মজার ব্যাপার হল সেই কয়েক হাজার ছবির মধ্যে মাত্র গুটিকয়েক ছবি ছিল আসল জ্যাকপটও, যা তাকে বিলিয়নেয়ার বানিয়ে দিয়েছিল। বাকি 90% ছবি ছিল সাধারণ মানের। ব্যবসায় বা বিনিয়োগে একে বলা হয় টেইল ইভেন্ট, অর্থাৎ আপনার 100টি সিদ্ধান্তের মধ্যে 99টি হয়তো সাধারণ হবে বা এমনকি ভুলও হতে পারে, কিন্তু একটি মাত্র সঠিক সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। ডিজনি কোম্পানির কথা ভাবুন। তারা শত শত কার্টুন বানিয়ে দেউলিয়া হওয়ার পথে ছিল, কিন্তু এরপর স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস, এই একটি সিনেমা ডিজনির ভাগ্য চিরতরে বদলে দিল। তাই ইনভেস্ট করতে গিয়ে যদি কয়েকবার লস করেন, তবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, বড় বড় কোম্পানি বা সফল ইনভেস্টররাও বেশিরভাগ সময় ভুল করে, কিন্তু তারা যখন একবার সঠিক হয়, তখন তারা এত বড় জয় পায় যা তাদের সব লস ধুয়ে মুছে দেয়। আপনার কাজ হল মাঠে টিকে থাকা, যাতে ওই একটি টেইল ইভেন্ট বা বড় সুযোগ যখন আসবে, তখন আপনি সেটা লুফে নিতে পারেন। অধ্যায় 7। নাম ফ্রিডম বা স্বাধীনতা। আপনি কি জানেন, মনোবিজ্ঞানীদের মতে মানুষের সবচেয়ে বড় সুখের কারণ কি? সেটা দামি গাড়ি বা বড় বাড়ি নয়। মানুষের সবচেয়ে বড় সুখ হল তার নিজের সময়ের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকা। মর্গান হাউসেল বলছেন, টাকার সবচেয়ে বড় ডিভিডেন্ড বা লভ্যাংশ হল এটি আপনাকে স্বাধীনতা দেয়। ধরুন, আপনার কাছে 6 মাস বা 1 বছরের চলার মতো টাকা জমানো আছে। এর মানে কি? এর মানে হল
আপনার বস যদি আপনাকে আজ অপমান করে, তবে আপনাকে মুখ বুজে তা সহ্য করতে হবে না। আপনি বলতে পারবেন, আমি আজই কাজ ছেড়ে দিচ্ছি। অফিসে কাজ করার চেয়ে বা দামি রেস্তোরাঁয় খাওয়ার চেয়েও বড় আনন্দ হল সকালে ঘুম থেকে উঠে এই কথাটি বলতে পারা যে, আজ আমি যা চাই তাই করতে পারব। গবেষণায় দেখা গেছে, যাদের প্রচুর টাকা আছে কিন্তু তারা তাদের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না, যেমন ২৪ ঘন্টা কাজের চাপে থাকা সিইও, তারা সেই সাধারণ মানুষের চেয়েও বেশি অসুখী, যার হয়তো টাকা কম কিন্তু নিজের সময় আছে। তাই টাকা জমানোর আসল উদ্দেশ্য হওয়া উচিত আপনার স্বাধীনতা কেনা। বিলাসিতা আপনাকে সাময়িক আনন্দ দেবে, কিন্তু স্বাধীনতা আপনাকে দেবে দীর্ঘস্থায়ী শান্তি। টাকার দাসে পরিণত না হয়ে টাকাকে আপনার সময়ের গোলামে পরিণত করুন। এটাই হল প্রকৃত সম্পদ। অ্যান্ড কোট, অধ্যায় ৮, নাম ম্যান ইন দ্য কার প্যারাডক্স। এটি একটি মনস্তাত্ত্বিক ফাঁদ যাতে আমরা প্রায় সবাই প্রতিদিন পা দিই। লেখক মর্গান হাউসেল যখন হোটেলে ভ্যালেট পার্কিংয়ের কাজ করতেন, তখন তিনি দেখতেন মানুষ যখন দামি স্পোর্টস কার নিয়ে আসত, সবাই সেই গাড়িটার দিকে হাঁ করে তাকিয়ে থাকত। আপনিও কি কখনো দামি গাড়ি দেখে ভাবেনি, ইস, আমি যদি ওই গাড়িতে থাকতাম, তবে সবাই আমাকে কত সম্মান করত? এটাই হলো আসল প্যারাডক্স বা কূটাভাস। আপনি যখন দামি গাড়ি কেনেন অন্যকে ইমপ্রেস করার জন্য, তখন মানুষ আপনাকে দেখে না, তারা শুধু ওই গাড়িটাকে দেখে। তারা মনে মনে ভাবে, আমি যদি ওই গাড়িতে থাকতাম। কেউ কিন্তু বলে না, ওই লোকটা কত মহান বা বুদ্ধিমান। লোকেরা আপনার গাড়ি বা আপনার দামি ঘড়ি দেখে কল্পনা করে যে তারা নিজেরা ওটা পেলে কেমন লাগত। আপনার ব্যক্তিত্ব বা আপনার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। লেখক বলছেন, আপনি যদি মানুষের সম্মান বা ভালোবাসা পেতে চান, তবে দামি জিনিস কিনে তা পাবেন না। সম্মান আসে বিনয়, বুদ্ধিমত্তা এবং দয়া থেকে। দামি লোহা বা দামি চামড়া দিয়ে আপনি অন্যের ঈর্ষা কিনতে পারেন, কিন্তু সম্মান নয়। তাই পরের বার যখন কোনো দামি জিনিস কেনার কথা ভাববেন শুধু অন্যকে দেখানোর জন্য, তখন নিজেকে একবার মনে করিয়ে দেবেন, লোকে আপনার জিনিসটাকে দেখবে, আপনাকে নয়। অধ্যায় ৯, নাম ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। আমরা যখন কাউকে ১ কোটি টাকার গাড়ি চালাতে দেখি, আমরা তাকে ধনী বা রিচ বলি। কিন্তু মর্গান হাউসেল বলছেন, সম্পদ বা ওয়েলথ সম্পূর্ণ আলাদা জিনিস। রিচনেস বা ধনী হওয়া হল আপনি বর্তমানে যা খরচ করছেন, কিন্তু ওয়েলথ বা সম্পদ হল তাই যা আপনি এখনও খরচ করেননি। এটি হল আপনার ব্যাংকে থাকা সেই টাকা, আপনার ইনভেস্ট করা সেই শেয়ার, যা দিয়ে আপনি ভবিষ্যতে স্বাধীনতা কিনবেন। আসলে সম্পদ দেখা যায় না। আমরা যখন দামি গাড়ি দেখি, আমরা কেবল দেখি যে ওই লোকটার সম্পদ থেকে ১ কোটি টাকা কমে গেছে। সম্পদ হল সেই অপশন বা সেই সুযোগ যা আপনি এখনও ব্যবহার করেননি। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দেখতে খুব সাধারণ, কিন্তু তারা ভেতরে ভেতরে কয়েকশ কোটি টাকার মালিক। আবার এমন অনেকে আছে যারা মাসে লাখ লাখ টাকা কামায়, কিন্তু মাসের শেষে তাদের পকেটে কিছুই থাকে না, কারণ তারা সবটাই দেখানোর পেছনে খরচ করে ফেলেছেন। মনে রাখবেন, ধনী হওয়া সহজ, কিন্তু সম্পদশালী হওয়া কঠিন, কারণ এর জন্য প্রয়োজন আত্মসংযম। সম্পদ হল আপনার সেই অদৃশ্য ঢাল যা আপনাকে বিপদের দিনে রক্ষা করবে। তাই দৃশ্যমান বিলাসিতা কমিয়ে অদৃশ্য সম্পদ জমানোর দিকে মন দিন, কারণ দিন শেষে আপনার ওই অদৃশ্য সম্পদই আপনাকে আসল নিরাপত্তা দেবে। অধ্যায় ১০, নাম সেভ মানি বা টাকা জমান। আপনি হয়তো ভাবছেন, টাকা জমানোর আবার শেখার কি আছে? এটা তো সবাই জানে। কিন্তু মর্গান হাউসেল এখানে একটি চমৎকার পয়েন্ট তুলে ধরেছেন। অনেকে বলেন, আমি কেন টাকা জমাব? আমার তো এখন গাড়ি কেনার শখ নেই, বাড়ি কেনারও পরিকল্পনা নেই। লেখক বলছেন, টাকা জমানোর জন্য আপনার কোনো নির্দিষ্ট কারণ বা লক্ষ্যের প্রয়োজন নেই। শুধু জমানোর জন্যই জমান। কেন? কারণ পৃথিবীটা অনিশ্চিত। আপনি জানেন না কাল আপনার চাকরি থাকবে কিনা, বা কোনো মেডিকেল ইমার্জেন্সি আসবে কিনা। এই অদৃশ্য ভবিষ্যৎ এর জন্য জমানো টাকা আপনাকে সেই সময় অপশন বা সুযোগ দেবে। যখন আপনার কাছে জমানো টাকা থাকে, তখন আপনি জীবনের কঠিন সময়েও মাথা উঁচু করে থাকতে পারেন। টাকা জমানোর জন্য আপনার আয় বাড়ানোর চেয়েও বেশি জরুরি হল আপনার বিনয় বা হিউমিলিটি বাড়ানো। আপনি যদি আপনার খরচের লাগাম টেনে ধরতে পারেন, তবে আপনার আয় কম হলেও আপনি সম্পদশালী হতে পারবেন। মনে রাখবেন, সঞ্চয় হল আপনার সেই অদৃশ্য শক্তি যা আপনাকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটি কিনতে সাহায্য করবে, আর সেটি হল আপনার মানসিক শান্তি। তাই আজ থেকেই জমানো শুরু করুন, কোনো কারণ ছাড়াই।
অধ্যায় 11 নাম রিজনেবল ভার্সেস রেশনাল। টাকার দুনিয়ায় আমরা সবাই খুব রেশনাল বা যুক্তি দিয়ে চিন্তা করতে চাই। আমরা ক্যালকুলেটর নিয়ে বসি, এক্সেল শিট বানাই এবং ভাবি সবচেয়ে বেশি লাভ যেখানে সেখানেই টাকা রাখব। কিন্তু মর্গান হাউসেল বলছেন, টাকার ক্ষেত্রে পুরোপুরি রেশনাল বা রোবট হওয়ার চেষ্টা করবেন না, বরং রিজনেবল বা বাস্তবসম্মত হন। শেয়ার বাজারে যখন দাম হু হু করে বাড়ে, তখন আমরা সবাই হিড়িক দেখে ঝাঁপিয়ে পড়ি। আমরা ভুলে যাই যে আমাদের লক্ষ্য আর পাশের মানুষটির লক্ষ্য এক নয়। আপনার হয়তো টাকার দরকার 10 বছর পর বাচ্চার পড়াশোনার জন্য, আর তার হয়তো দরকার আগামী মাসের ভাড়ার জন্য। তাই কাউকে অন্ধভাবে অনুকরণ করবেন না। ইনভেস্ট করার আগে নিজেকে একটা খুব সহজ প্রশ্ন করুন, আমি এই খেলাটি কতদিনের জন্য খেলছি? অন্যের পরামর্শ শোনার আগে নিশ্চিত হন যে সেই মানুষটি আর আপনি একই নৌকায় বসে আছেন কিনা। কারণ আলাদা গন্তব্যের মানুষের পরামর্শ নিলে আপনি কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। মনে রাখবেন, আপনি যদি এমন কোনো আর্থিক পরিকল্পনা করেন যা আপনাকে রাতে শান্তিতে ঘুমাতে দেয় না, তবে আপনি সেই পরিকল্পনায় বেশি দিন টিকে থাকতে পারবেন না। তাই এমন সিদ্ধান্ত নিন যা আপনার মনের সাথে খাপ খায়, কেবল ক্যালকুলেটরের সাথে নয়। কারণ দিনের শেষে আপনার লক্ষ্য কেবল ধনী হওয়া নয়, শান্তিতে থাকাও। অধ্যায় 12 নাম সারপ্রাইজ বা অপ্রত্যাশিত ঘটনা। আমরা যখন ইনভেস্ট করি, আমরা অনেক সময় ইতিহাসের বই বা শেয়ার বাজারের পুরনো চার্ট খুলে বসি। আমরা ভাবি, অতীতে যা হয়েছে ভবিষ্যতেও তেমনই হবে। কিন্তু মর্গান হাউসেল বলছেন, ইতিহাসের কাজ হল আমাদের এটা মনে করিয়ে দেওয়া যে অপ্রত্যাশিত কিছু ঘটাটাই স্বাভাবিক। যেমন ধরুন 2008 সালের বিশ্বমন্দা কিংবা 2020 সালের করোনা মহামারী। এগুলো কোনো ইতিহাসের বইয়ে আগে থেকে লেখা ছিল না। এগুলো ছিল সারপ্রাইজ। টাকার দুনিয়ায় সবচেয়ে বড় ঝুঁকি হল সেটাই যা নিয়ে কেউ বর্তমানে কথা বলছে না। আমরা যেটাকে অকল্পনীয় ভাবি সেটাই যখন ঘটে তখন সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাই ইতিহাসকে আপনি আপনার ভবিষ্যতের গাইড হিসেবে ব্যবহার করবেন না, বরং ইতিহাস থেকে এই শিক্ষাটা নিন যে যে কোনো সময় যে কোনো কিছু বদলে যেতে পারে। কোনো ইনভেস্টমেন্ট আজ ভালো চলছে বলে কালো চলবে এমন কোনো গ্যারান্টি নেই। তাই সবসময় নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন বড় কোনো ধাক্কার জন্য। অ্যান্ড অধ্যায় 13 নাম রুম ফর এরর। প্রকৌশলীরা যখন একটি ব্রিজ বানান, তখন তারা জানেন যে ওই ব্রিজের ওপর দিয়ে 10 টনের ট্রাক যাবে। কিন্তু তারা ব্রিজটি এমনভাবে তৈরি করেন যাতে সেটি 50 টন ওজন সহ্য করতে পারে। কেন? কারণ যদি কখনো ভুল করে বেশি ওজনের গাড়ি উঠে পড়ে, তবুও যেন ব্রিজটি না ভেঙে যায়। টাকার দুনিয়ায় একে বলা হয় মার্জিন অফ সেফটি বা ভুলের জন্য জায়গা রাখা। মর্গান হাউসেল বলছেন, আপনি যদি ভাবেন আপনার ইনভেস্টমেন্টে প্রতি বছর 10% লাভ হবেই, তবে আপনি ভুল করছেন। কারণ বাজার সবসময় আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না। আপনার পরিকল্পনার সবচেয়ে বড় অংশ হওয়া উচিত, আপনার পরিকল্পনা যদি কাজ না করে, তবে আপনি কি করবেন? ধরুন, আপনার চাকরি চলে গেল বা বাজারে বড় ধস নামল, তখন কি আপনি টিকে থাকতে পারবেন? ভুলের জন্য জায়গা রাখা মানে হল নিজেকে দুর্বল ভাবা নয়, বরং নিজেকে অপরাজেয় করে তোলা। যখন আপনার কাছে পর্যাপ্ত ইমার্জেন্সি ফান্ড থাকে, তখন বাজারের ছোটখাটো ওঠানামা আপনাকে বিচলিত করতে পারে না। আপনি তখন শান্তিতে ঘুমাতে পারেন, কারণ আপনি জানেন ভুল হলেও আপনার হাতে একটি সেফটি নেট আছে। অধ্যায় 14 নাম আপনি বদলে যাবেনও। আমরা যখন 18 বছর বয়সে কোনো ক্যারিয়ার বা ইনভেস্টমেন্ট শুরু করি, আমরা ভাবি সারা জীবন এভাবেই চলবে। কিন্তু বাস্তবতা হল 5 বছর বা 10 বছর পরের আপনি আর আজকের আপনি এক ব্যক্তি নন। একে বলা হয় দ্য এন্ড অফ হিস্ট্রি ইলিউশন। দ্য এন্ড অফ হিস্ট্রি ইলিউশন। আমরা ভাবি আমাদের সব পরিবর্তন হয়ে গেছে, এখন থেকে আমরা স্থির। কিন্তু মানুষের পছন্দ, লক্ষ্য এবং স্বপ্ন সময়ের সাথে বদলে যায়। মর্গান হাউসেল বলছেন, এই কারণেই দীর্ঘমেয়াদী বা 30 বছরের ফিনান্সিয়াল প্ল্যান করা এত কঠিন। আজকে যে চাকরিতে আপনি খুব আনন্দ পাচ্ছেন, 10 বছর পর হয়তো সেই একই কাজে আপনি হাঁপিয়ে উঠবেন। তাই টাকার ক্ষেত্রে খুব কট্টর হবেন না। এমনভাবে ইনভেস্ট করবেন না যে বর্তমানে আপনি একদম চলতে পারছেন না। আবার এমনভাবেও খরচ করবেন না যাতে ভবিষ্যতে আফসোস করতে হয়। জীবনের প্রতিটি ধাপে নিজেকে মানিয়ে নেওয়ার মতো জায়গা রাখুন, কারণ জীবনটা রৈখিক নয়। জীবন হল পরিবর্তনের এক অবিরাম যাত্রা। অধ্যায় 15 নাম কোনো কিছুই বিনামূল্যে নয়। আপনি যখন একটি দামি গাড়ি কেনেন, আপনি জানেন তার জন্য আপনাকে টাকা দিতে হবে। সেটাকে আপনি শাস্তি মনে করেন না, মনে করেন ওটা ওই গাড়ির দাম। কিন্তু শেয়ার বাজারে যখন ধস নামে
বা আপনার পোর্টফোলিও যখন 20-30% কমে যায়, আপনি তখন সেটাকে ভুল বা শাস্তি মনে করেন। মর্গান হাউসেল বলছেন, এটাই হলো বড় ভুল ধারণা। ইনভেস্টিংয়ের জগতে এই ভয়, অনিশ্চয়তা আর লস হলো আসলে দীর্ঘমেয়াদী লাভের প্রবেশমূল্য বা এন্ট্রান্স ফি। ডিজনিল্যান্ডে ঢুকতে যেমন টিকিট লাগে, শেয়ার বাজার থেকে বড় রিটার্ন পেতে হলেও আপনাকে এই মানসিক অস্থিরতার টিকিট কাটতে হবে। বেশিরভাগ মানুষ এই ফি দিতে চায় না বলেই তারা ধনী হতে পারে না। তারা ভাবে কোনো রিস্ক ছাড়াই তারা অনেক টাকা কামাবে। কিন্তু মনে রাখবেন, বিনামূল্যে কিছুই পাওয়া যায় না। আপনি যদি বছরে 10-15% রিটার্ন চান, তবে আপনাকে মাঝে মধ্যে বাজার পড়ে যাওয়ার যন্ত্রণা সহ্য করার মানসিক শক্তি রাখতে হবে। লস হওয়া মানেই আপনি হেরে গেছেন তা নয়, বরং এর মানে হলো আপনি সাফল্যের পথে এগিয়ে যাওয়ার দাম পরিশোধ করছেন। অধ্যায় ১৬। নাম আপনি এবং আমি। আপনি কি জানেন টাকার দুনিয়ায় সবচেয়ে বড় ভুল কি? সেটি হল একজন ডে ট্রেডার বা অল্প সময়ের জন্য আসা মানুষের পরামর্শ শুনে একজন লং টার্ম ইনভেস্টর এর সিদ্ধান্ত নেওয়া। মর্গান হাউসেল বলছেন, আমরা সবাই আলাদা আলাদা খেলা খেলছি। ধরুন, কেউ একজন আজ সকালে ১ কোটি টাকার শেয়ার কিনেছে এবং বিকেলে তা বিক্রি করে দেবে। সেটা তার খেলা। কিন্তু আপনি যদি ভাবেন সে কিনছে দেখে আপনিও কিনবেন এবং ২০ বছর ধরে রাখবেন, তবে আপনি বিপদে পড়বেন। শেয়ার বাজারে যখন দাম হু হু করে বাড়ে, তখন আমরা সবাই হিড়িক দেখে ঝাঁপিয়ে পড়ি। আমরা ভুলে যাই যে আমাদের লক্ষ্য আর পাশের মানুষটির লক্ষ্য এক নয়। আপনার হয়তো টাকার দরকার ১০ বছর পর বাচ্চার পড়াশোনার জন্য, আর তার হয়তো দরকার আগামী মাসের ভাড়ার জন্য। তাই কাউকে অন্ধভাবে অনুকরণ করবেন না। ইনভেস্ট করার আগে নিজেকে একটা খুব সহজ প্রশ্ন করুন, আমি এই খেলাটি কতদিনের জন্য খেলছি? অন্যের পরামর্শ শোনার আগে নিশ্চিত হন যে সেই মানুষটি আর আপনি একই নৌকায় বসে আছেন কিনা। কারণ আলাদা গন্তব্যের মানুষের পরামর্শ নিলে আপনি কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এন্ড কোট। অধ্যায় ১৭। নাম নিরাশাবাদের আকর্ষণ। আপনি কি খেয়াল করেছেন, কেউ যদি বলে কাল শেয়ার বাজার ধসে পড়বে বা বড় কোনো যুদ্ধ লাগবে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। কিন্তু কেউ যদি বলে আগামী ১০ বছরে দেশ অনেক উন্নতি করবে, আমরা সেটাকে মিষ্টি কথা বলে উড়িয়ে দিই। মর্গান হাউসেল বলছেন, নিরাশাবাদ বা নেতিবাচক কথা শুনতে সবসময় অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিদীপ্ত মনে হয়, কারণ খারাপ কিছু হঠাৎ ঘটে, যেমন একটি বড় অ্যাক্সিডেন্ট বা মন্দা, কিন্তু ভালো কিছু ঘটে খুব ধীরে ধীরে, যা চোখে পড়ে না। আসলে কম্পাউন্ডিং যেমন ধীরে কাজ করে, প্রগতি বা প্রোগ্রেস ও তেমনি ধীরগতির। আপনি যদি বলেন সব শেষ হয়ে যাবে, লোকে আপনাকে বিশেষজ্ঞ ভাববে, কিন্তু আপনি যদি বলেন ধৈর্য ধরুন, সব ঠিক হবে, লোকে ভাববে আপনি বাস্তবতা জানেন না। মনে রাখবেন, ধ্বংসের খবর চটজলদি ছড়ায়, কিন্তু সৃষ্টির কাজ হয় নীরবে। ইনভেস্টমেন্টের জগতে সবচেয়ে বড় লাভ তারাই পায়, যারা এই নিরাশাবাদের কোলাহল এড়িয়ে দীর্ঘমেয়াদী উন্নতিতে বিশ্বাস রাখে। তাই খবরের কাগজের আতঙ্কিত হেডলাইন দেখে নিজের কয়েক বছরের জমানো পুঁজি নষ্ট করবেন না। দুনিয়াটা ধ্বংস হওয়ার চেয়ে টিকে থাকার শক্তি অনেক বেশি। এন্ড কোটস। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। মর্গান হাউসেলের এই দ্য সাইকোলজি অফ মানি বইটির মূল কথা কিন্তু একটাই, টাকা জমানো বা বিনিয়োগ করা কোনো অঙ্কের খেলা নয়, এটি আপনার আচরণের খেলা। আপনি কতটা বুদ্ধিমান, তার চেয়েও বড় কথা হল আপনি কতটা ধৈর্যশীল। আমরা আজকে যা শিখলাম তার সার কথা হল: ১. কখনোই যথেষ্ট কি তা ভুলবেন না। ২. কম্পাউন্ডিংকে সময় দিন। ৩. ধনী হওয়ার চেয়ে ধনী থাকার চেষ্টা করুন। ৪. এবং সবচেয়ে বড় কথা, টাকা দিয়ে নিজের সময়ের স্বাধীনতা কিনুন। টাকা আপনাকে বিলাসিতা দিতে পারে, কিন্তু শান্তি আর স্বাধীনতা আপনাকে নিজেকেই অর্জন করতে হবে। আজ থেকে ৫ বছর বা ১০ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, তা আজ আপনার নেওয়া ছোট ছোট আর্থিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে। মনে রাখবেন, বড়লোক হওয়া সহজ, কিন্তু সম্পদশালী হওয়া একটি সাধনা। এই ভিডিওটি যদি আপনার চিন্তাচেতনায় সামান্যতম পরিবর্তন আনে, তবেই আমার পরিশ্রম সার্থক। আপনার কাছে যথেষ্ট বা ইনাফ মানে কত টাকা, নিচে কমেন্ট করে আমাকে জানান। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যারা হয়তো অর্থের পেছনে অন্ধের মতো ছুটছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর নিজের সময়ের মালিক হয়ে উঠুন। ধন্যবাদ।